আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চোরা পথে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত তাঁর দল। কিশোরগঞ্জে ময়মনসিংহে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত হলে কার কি পরিকল্পনা তা নিয়ে উন্মুক্ত সংলাপের আহ্বান জানান জামায়াত আমির। আর গাজীপুরে সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। পক্ষ থেকে কানায় কানায় পরিপূর্ণ কটিয়াদী সরকারি কলেজ মাঠ। জামায়াতে ইসলামী বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনের এত বড় সমাবেশ দেখেনি এই জনপদবাসী। নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে কিশোরগঞ্জের 6টি আসনের 11 দলীয় জোটের সমর্থক ও নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন কটিয়াদী সরকারি কলেজ মাঠে। ব্যানার পোস্টারে ছেয়ে যায় সমাবেশ স্থল। সকাল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন 6টি আসনের প্রার্থীরা। 11টায় নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রজন্ম পরিবর্তনের পক্ষে জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। তরুণরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তার প্রমাণ দিয়েছেন। পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। আগামীতে কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের নয়, এদেশের 18 কোটি মানুষের বিজয় চায়। এছাড়া আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদেরকেই অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে হা ভোট দেওয়ার আহ্বান জানান। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার ভোটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের ভোটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো ভোটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিবর্তন, ইনসাফ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন তিনি। এরপর যোগ দেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামী আয়োজিত জনসভায়। এ সময় তিনি পরিবর্তনের পক্ষে সবার কাছে 11 দলীয় প্রার্থীর জন্য ভোট চান। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বিকেলে গাজীপুরে জয়দেবপুরের রাজাবাড়ি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পুরো গাজীপুর অঞ্চলকে পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। ইনশাআল্লাহ আমরা করব। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো, টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে। ইনশাআল্লাহ তাআলা আযীম, আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা জাতির সাথে প্রতারণা বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, কটিয়াদী, কিশোরগঞ্জ। এদিকে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল আইডি হ্যাক ইস্যুতে বঙ্গভবনে লিখিত অভিযোগ জানিয়েছে দলটি। মঙ্গলবার রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে দলের পক্ষ থেকে অভিযোগপত্র তুলে দেন
জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। পরে সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি কার্যালয়ের একজন কর্মকর্তার ইমেইল থেকে ম্যালওয়্যার ভাইরাস ছড়িয়ে জামায়াত আমিরের টুইটার আইডি নিয়ন্ত্রণ নেয় অপরাধীরা। তিনি দাবি করেন, জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এটি করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে কিভাবে ভাইরাসের লিঙ্ক ছড়ানো হলো সে বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত নেতা সিরাজুল ইসলাম। রাষ্ট্রীয় জায়গা থেকে, রাষ্ট্রীয় অফিসের এই জায়গা থেকে এটা যদি আপনার প্রতি অ্যাটাক করা হয়, তাহলে আপনি আসলে কোথায় যাবেন? আমরা এটা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে এই আইডি ব্যবহার করে এই কাজটা করা হবে। রাষ্ট্রপতির সামরিক সচিব তিনি আমাদের সাথে কথা বলেছেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই তারা তাদের নিজস্ব সিস্টেমে যে সমস্ত সংস্থা এই তদন্তের সাথে সংশ্লিষ্ট হতে পারে তাদের কাছে তারা ঘটনাগুলো জানিয়েছেন এবং তাদেরকে তদন্ত কাজে সম্পৃক্ত করেছেন। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয় নিয়ে কথা বলা ইতিহাস নিয়ে মিথ্যাচারে বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। চট্টগ্রামে জামায়াতের আমিরের বক্তব্য প্রসঙ্গে মাহদি আমিন বলেন, যে দল মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের নেতা এখন ইতিহাস বিকৃত করছেন। এ ধরনের বক্তব্য কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যম থেকে 29টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলেও জানান মাহদি আমিন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অভিজ্ঞতা নেই এমন অনেককে একটি দলের পক্ষে নির্বাচন পর্যবেক্ষক দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটা মীমাংসিত বিষয়, সারা বাংলাদেশের প্রতিটি মানুষ জানেন যেটি সত্য, যেটি সঠিক। ফ্যাসিবাদী বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা, এই দায়িত্ব কেন একটি রাজনৈতিক দল নিচ্ছে সেটি ওনাদেরকে প্রশ্ন করলেই ভালো। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতার যুদ্ধে ভিন্ন অবস্থানে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবেই স্তব্ধ। আগামীকাল বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যেও রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। প্রায় 20 বছর পর বরিশালে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে নগরীর বেলস পার্ক মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তার এই আগমন সফল করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে আমাদের এই মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্র যারা নেতৃবৃন্দ আছেন মেডিকেলে, তাদের মাধ্যমে 2টি ক্যাম্প এখানে স্থাপিত হবে এবং তারা বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন সহ প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থা তারা করবে। বরিশাল বিভাগের 6 জেলা ও 44 উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেবেন। 20 বছর পরে আমাদের চেয়ারম্যান মহোদয় বরিশাল আসছেন। বরিশাল আপামর জনগণ, সমস্ত পেশা শ্রেণীর জনগণ অত্যন্ত আনন্দিত। তারা সবাই এক্সাইটেড হয়ে আছে কখন আমাদের প্রিয় নেতার দর্শন হবে, কখন তার মুখ থেকে আগামী দিনে বাংলাদেশের কথা শুনবো, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। বরিশাল বিভাগের 21টি নির্বাচনী এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। নির্বাচন পূর্ব এই সমাবেশের মাধ্যমে বরিশালে ভোটের মাঠে বিএনপির পক্ষে থাকা জোয়ার আরও বেশি শক্তিশালী হবে মনে করছেন সবাই। বরিশালের সমাবেশ শেষে দীর্ঘ প্রায় 20 বছর পর ফরিদপুরে যাওয়ার কথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সেখানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার এই জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় নেতারা। এনটিভি নিউজ ডেস্ক। দেশ করা পরিকল্পনায় শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে তারাই নিজেদের কাঠামো সাজাতে পারবে বলে মন্তব্য করেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গুলশানের সোসাইটি পার্কের উন্মুক্ত স্থানে মাঘের পড়ন্ত বিকেলে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কিছু মানুষের সাথে অনেকটা নিবিড় আলাপচারিতায় তাদের কথা শোনেন তারেক রহমান কন্যা জাইমা রহমান। কি কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব বিশেষ মানুষরা নিজেদের নানা সমস্যা সংকট তুলে ধরেন। সমাজের পদে পদে তারা কিভাবে বাধাগ্রস্ত হন সেসব তুলে ধরে বিশেষ মানুষগুলো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি সব ক্ষেত্রে তাদের জন্য রাখা হয়নি কোনো ব্যবস্থা। আমরা তো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে আপনারা সর্বোচ্চ মর্যাদা দেবেন। অন্য লোককে দেয় 500 টাকা, তাদেরকে দেয় 200 টাকা, কাজও করে বেশি, টাকা দেয় কম। সুরক্ষা আইন প্রতিবন্ধীদের নতুন করে এটা প্রণীত হোক ওই আন্তর্জাতিক আইনের সাথে মিল রেখে। ভৌত কাঠামো এগুলা যা আছে একটাতেও কিন্তু প্রতিবন্ধী মানুষ বান্ধব না। পরে জাইমা রহমান বলেন, রাষ্ট্রের পলিসি লেভেলে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রয়োজন। আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু মানে দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। দেশের প্রায় 2 কোটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য সব ক্ষেত্রকে সহজ করার দাবি জানান সবাই। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত 9:34 দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। আবহাওয়া অফিস জানায়, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রেক্টার স্কেলে 5.9, তবে এতে কোনো হতাহত বা ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার ভোর 4:30টার দিকেও দেশে ভূমিকম্প হয়েছে। উৎপত্তিস্থল ছিল দক্ষিণে জেলা সাতক্ষীরায়। মহিমান্বিত রাত, পবিত্র শবে বরাত আজ। শাবান মাসের এই রাতটি ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে মুক্তি ও সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত। রাতটিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে এশার নামাজের পর থেকে জিকির, আজগার এবং বিভিন্ন নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। সেলিম মালিকের রিপোর্ট। লাইলাতুল বরাত বা শবে বরাত মহিমান্বিত রজনী বিবেচনায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল। জিকির, আজগার ও কুরআন তেলাওয়াত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে রাতভর ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র এই রজনীতে মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে সঁপে দেন ইবাদতকারীরা। বাংলাদেশ সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে আগামী দিনগুলোতে। সেজন্য আজকে রাত্রে আমরা সবার জন্য সবাই দোয়া করব। রোগে বিভিন্ন হাসপাতালে যারা অনাহারে আছে তাদের জন্য, এবং যারা আমরা সুস্থ আছি আল্লাহ পাক যাতে আমাদেরকে সুস্থ রাখে সেই জন্য সবার জন্য দোয়া করলাম। দ্বিতীয়ত সকল দেশবাসীর জন্য দোয়া করব, এবং সামনে যেহেতু নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে দোয়া করব আল্লাহ তাআলা যেন দেশকে শান্তিপূর্ণভাবে নির্বাচন সফল করে। পবিত্র এই রাতে যেন মাহে রমজানেরই আগমনী বার্তা। রমজানকে স্বাগত জানিয়ে ব্যক্তিগত চাওয়ার সঙ্গে বিশ্ববাসীর শান্তি কামনায় একত্রিত মুসল্লিরা। মুসল্লি ভাইরা আসছে, সবাই যাতে একটা উদ্দেশ্যে আসছে, যাতে তারা ক্ষমা প্রার্থী, সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করে এবং ভালো ভালো সব সময় ভালো কাজ করার জন্য, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সহজ করে দেয়। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের পূর্ববর্তী যাতে বাংলাদেশ স্থিতিশীল একটা অবস্থার মধ্যে থাকে সেই দোয়াও করছি এবং করতেছি। সবাই যেন সুস্থ থাকতে পারে, দুঃখীরা যেন সুখী থাকতে পারে, তারপর সবাইকে জানি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ফজর নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে পূর্ণময় রাতের আনুষ্ঠানিকতা। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে সন্তোষজনক জায়গায় রেখে যাচ্ছে দাবি করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এর ফলে নির্বাচিত সরকারের সুবিধা হবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন। সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এস আলম গ্রুপের দায়ের করা মামলা পরিচালনার জন্য লন্ডন ভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। এই মামলা পরিচালনা অনেক জটিল প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি। গণভোট অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে অর্থ বরাদ্দ দেওয়া হলেও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের জন্য কোনো বরাদ্দ দেওয়ার কথা তার জানা নেই বলে জানান ডক্টর সালেউদ্দিন। আমি মনে করি একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে। সর্বোচ্চ ঋণ করেছি, সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি, $6 বিলিয়ন শোধ দিয়েছি। মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি আমার কাজগুলি করতে হবে না পাবলিক সেক্টরে। না, ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে গেছে, কারণ আমরা ওই আগের মতো তো আর
কর্ণফুলের টানেল দিয়ে 800 কোটি টাকা দিয়ে আমরা তো রেস্ট হাউস করি না, লোন করতে হচ্ছে, যেহেতু অনগোয়িং যেগুলো ছিল সেগুলো আমরা তো মানা করিনি। এমপ্লয়মেন্ট আমরা করতে পারি নাই, কারণ এমপ্লয়মেন্টের জন্য দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোট ইন্ডাস্ট্রিগুলো ইস্যু করা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।